আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি মেহরুন্নেসা তাহমিনা এবং আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। এমপি আনার হত্যায় বাংলাদেশে গ্রেপ্তার ৩ জন ৮ দিন এবং ভারতে গ্রেপ্তার জিহাদ ১২ দিনের রিমান্ডে। মামলার তদন্তে দুদেশের গোয়েন্দারা। গাজার রাফায় হামলা বন্ধে ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ। বৈশ্বিক চাপ সত্ত্বেও ভারী গোলা বারুদ নিয়ে এগুচ্ছে ইসরায়েল। অপরাধী প্রভাবশালী হলেও ছাড় নেই বললেন কাদের। বেনজির আজিজের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে মন্তব্য। এবং ইজারার নামে অবৈধ দখল ও স্থাপনায় পূর্ণ রাজধানীর বেশিরভাগ পার্ক। কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনায় গ্রেপ্তার ৩ জনকে ৮ দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ভারত ও বাংলাদেশের গোয়েন্দাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাদের আদালতে হাজির করে রিমান্ড চান তদন্ত কর্মকর্তা। এদিকে ভারতে গ্রেপ্তার জিহাদকে ১২ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সে দেশের ইন্টেলিজেন্স ব্যুরো। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডে চরমপন্থী নেতা শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ, তানবীর ভুইয়া ও শিলাস্তি রহমানকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর সম্পৃক্ততা পাওয়ায় অপহরণ মামলায় তাদের গ্রেপ্তার দেখায় গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার বিকেলে তাদের হাজির করা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকেই ১০ দিনের রিমান্ডে চায় ডিবি। আনোয়ার আজিমের মেয়ের অপহরণের একটা মামলা করা ছিল, সেই অপহরণ মামলায় আজকে ৩ আসামিকে রিমান্ডের আবেদন করছেন। ১০ দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে ৮ দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। হত্যার সবকিছু যখন উন্মোচন হবে তখনই হত্যা মামলায় রূপান্তরিত হবে। আসামিদের পক্ষে কোনো আইনজীবী শুনানি না করলেও শিলাস্তি রহমান নিজেই আদালতের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন। আসামির পক্ষে কোনো আইনজীবী ছিল না, কোনো প্রেয়ারও ছিল না, কোনো বক্তব্যও তাদের ছিল না। শুধু শিলাস্তি রহমান বলেছিল যে আমাকে কেন অ্যারেস্ট করা হলো, আমি তো কিছুই জানি না। আসামিদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে কড়া পাহারায় তাদেরকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এদিকে কলকাতায় নিউ টাউনের ফ্ল্যাটে সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ২ সপ্তাহের পুলিশ রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা। ১২ দিনের রিমান্ড মঞ্জুর করে পশ্চিমবঙ্গের বারাসাত আদালত। কলকাতা পুলিশ বলছে হত্যার পর কসাই জিহাদ মৃতদেহ টুকরো টুকরো করেছে। পরে জিহাদকে নিয়ে এমপি আনারের মরদেহ উদ্ধারে যায় ভারতীয় পুলিশ। ঢাকার শেরেবাংলা নগর থানার মামলা এবং কলকাতায় দায়ের করা মামলা সমন্বয় করে তদন্ত করছেন দুদেশের গোয়েন্দারা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। কলকাতায় নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের অপেক্ষায় কালীগঞ্জ সহ ঝিনাইদহের হাজারো নেতাকর্মী। এখনও তার মরদেহের সন্ধান না পাওয়ায় হতাশা বাড়ছে স্বজনদের। এদিকে সকালে কালীগঞ্জ পৌঁছেছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বাবা হত্যার বিচার চেয়েছেন তিনি। ঝিনাইদহ থেকে শেখ সেলিমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে মিথিলা নাজরিনের রিপোর্ট।
মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের যাওয়ার খবর শুনে শুক্রবার সকালে কালীগঞ্জে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বাড়ির সামনে জড়ো হয় হাজারো নেতাকর্মী শুভাকাঙ্ক্ষীরা। মেয়েকে সান্ত্বনা দেন নেতাকর্মীরা। এখনও মরদেহ উদ্ধার না হওয়ায় হতাশ তারা। শেষবারের মতো প্রিয় নেতাকে দেখার অপেক্ষায় নেতাকর্মীরা। সেই সাথে চান খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি। ছিন্ন ভিন্ন দেহর যে কোনো অংশ উদ্ধার হোক সেটাই আমরা চাই এবং সেটাকে আমরা লাশ মনে করে এই আমাদের পারিবারিক গোরস্থানে আমরা দাফন করব এবং আমরা জানাজা করতে চাই। শাহিনরে যদি আমরা ধরে আনতে পারি এবং আইনের আওতায় আনা যায় তাহলে এর তৃণমূল পর্যন্ত কারা জড়িত আছে সব কিছু বেরিয়ে যাবে। তিনি মোটর সাইকেল করে মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন, মানুষের বাড়ি বাড়ি খোঁজ নিয়েছেন, কোথায় কখন কার সুবিধা অসুবিধা হয়েছে সেগুলো দেখভাল করেছেন, এলাকার উন্নয়ন করেছেন। এই ধরনের এমপি আমরা 1975 পরবর্তী পর্যায়ে আমরা এই ধরনের পাইনি। এমন এমপি পৃথিবী খুঁজে পাওয়া যাবে না। সে জনপ্রিয়তা সবার কাছে, দাঁড়ে দাঁড়ে যে সে কখনোই একটা দিন সে শান্তির সাথে ঘুমাতে পারেনি। মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বস্ত করেছেন তাকে। আমি জীবনে বলতে পারবো না, আমি যতদিন বেঁচে থাকবো আমি এই কথা বলতে পারবো না, আমি কোনোদিনও বলতে পারবো না। উপরে যদি আল্লাহ যদি থাকে আমার এই দীর্ঘ নিঃশ্বাস, আমার চোখের পানি আল্লাহ এর বিচার করবে। গত 12 মে কলকাতায় চিকিৎসার জন্য যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। 13 মে কলকাতার নিউ টাউন এলাকার একটি আবাসিক ভবনে হত্যা করা হয় তাকে। এ ঘটনায় হত্যাকারীদের মধ্যে 3 জন গ্রেপ্তার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন। মিথিলা নাজনীন, চ্যানেল আই। গাজার একমাত্র নিরাপদ অঞ্চল রাফায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। একই সঙ্গে গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে দক্ষিণের রাফা ক্রসিং খুলে দেওয়ারও নির্দেশ রয়েছে এই রায়ে। গাজায় প্রাণহানি ও মানুষের দুর্ভোগ নিরসনে 3য় দফায় আদেশ দিলেন 15 বিচারপতির আদালত। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 35,800 ফিলিস্তিনি। গাজা উপত্যকার সর্বত্র হামলার পর একমাত্র নিরাপদ অঞ্চল ছিল রাফা। বৈশ্বিক চাপ থাকা সত্ত্বেও সেখানে ভারী গোলাবারুদ নিয়ে এগুচ্ছে ইসরায়েলি সেনারা। হামলার সংখ্যায় গত 2 সপ্তাহে প্রায় 9 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। 10 মে ইসরায়েলের বিরুদ্ধে সাউথ আফ্রিকার করা আবেদনের উপর শুনানির পর রাফায় হামলা বন্ধে নির্দেশ দিয়েছেন আদালত। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আইসিজের কার্যালয়ে শুক্রবার নির্দেশনাগুলো পড়ে শোনান আদালতের প্রেসিডেন্ট নওয়াফ সালাম। গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে দক্ষিণের রাফা ক্রসিং খুলে দিতেও নির্দেশ দিয়েছেন আদালত। এমনকি এসব নির্দেশনা পালনের অগ্রগতির বিষয়ে 1 মাসের মধ্যে আইসিজিতে প্রতিবেদন জমা দিতে ইসরায়েলকেও বলা হয়েছে। এ নিয়ে চলতি বছরেই গাজায় প্রাণহানি কমাতে ও 3য় দফায় আদেশ দিলেন 15 বিচারপতির এই আদালত। জাতিসংঘের সর্বোচ্চ আদালতের আদেশ মেনে চলার আইনি বাধ্যবাধকতা থাকলেও প্রতিপালনে বাধ্য করার প্রয়োজনীয় জনবল নেই। তাই রায় কতটুকু কার্যকর হবে সেটা ইসরায়েলের উপরই নির্ভর করছে। সুব্রত গাইন, চ্যানেল আই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ যদি অপরাধ করে থাকেন তবে সরকার তাদের রক্ষা করতে যাবে না। ওবায়দুল কাদের বলেন, দেশে এখন অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা হয়, তাই যে যত প্রভাবশালী হোক না কেন অপরাধ করলে শাস্তি পেতেই হবে। ওবায়দুল রশিদ জানাচ্ছেন। সাবেক সংসদ সদস্য ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মানু মজুমদারের প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাখা হয় মরদেহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানানোর পর শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অপরাধী হিসাবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে চাই। তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান। আমাদের দেশের প্রচলিত আইনে অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ করা।
অপরাধীকে অপরাধী হিসেবে আমরা দেখি, সে যেই যত প্রভাবশালী, অপরাধ করলে শাস্তি তাকে পেতে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতাকর্মীরা প্রকাশ্যে পুলিশ হত্যাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, রাজনৈতিক কারণে নয়। তাদের গ্রেপ্তার করা হয়েছে অপরাধী হিসেবে। এখন তাদের এদিকেও নেই ওদিকেও নেই। বন্ধুরাও আগের মতো তাদেরকে উৎসাহিত করে না। আগে তো সকালে ঘুম থেকে উঠেই মার্কিন দূতাবাসে গিয়ে হাজির হতেন নাস্তা করার আগে। রাতেও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায়, মার্কিন দূতাবাস। বিদেশি বন্ধুরা তাদের ক্ষমতায় বসে, সেই স্বপ্নের কর্পূরও উবে গেছে। আওয়ামী লীগ ক্ষমতা দখল করেনি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভোটের মাধ্যমে ক্ষমতা অর্জন করেছে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলটি। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। ইজারার নামে অবৈধ দখল ও স্থাপনা নির্মাণ, গাড়ি পার্কিং, আবর্জনা ছড়াছড়ি আর অনুমোদনহীন রাইড বসানোর পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রমে বিপন্ন রাজধানীর অধিকাংশ পার্ক। বছরের পর বছর চলতে থাকা এমন পরিস্থিতি নিয়ে নানা অভিযোগের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। পরিবেশ রক্ষায় পার্কগুলো যথাযথ সংরক্ষণের পাশাপাশি সবুজায়নের দাবি নগরবাসীর। আব্দুল করিমের ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন আলিমাল রাজি। দেখে বোঝারই উপায় নেই এটি যাত্রাবাড়ির শেখ রাসেল পার্ক। নানা অব্যবস্থাপনা, মাদকসেবীদের অবাধ বিচরণ এবং নানা অবৈধ বাণিজ্যিক কার্যক্রমে ঢাকার 2 সিটিরই পার্কগুলোর অধিকাংশেরই এমন বেহাল অবস্থা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে পার্ক বা উদ্যান রয়েছে মাত্র 27টি। এর মধ্যে 6টি পার্কের নিয়ন্ত্রণে ইজারাদার। লোকবল সংকট সহ নানা কারণে যথাযথ রক্ষণাবেক্ষণে প্রতি বছর পার্ক ইজারা দিচ্ছে সিটি কর্পোরেশন। কিন্তু বাস্তবতা বলছে, নাগরিকদের অবসর বিনোদনের বিপরীতে ইজারাদাররা পার্কগুলো ব্যবহার করছেন ব্যক্তিগত আর বাণিজ্যিক উদ্দেশ্যে। স্থায়ী অস্থায়ী নানা স্থাপনা নির্মাণ, অবৈধ গাড়ি পার্কিং, ফলের আড়ত, পাশের ফুটপাত রাস্তা থেকে শুরু করে প্রবেশপথ পর্যন্ত অবৈধ দোকানপাট বসানো ও গাড়ি পার্কিংয়ে রাজধানীর অনেক পার্কেরই বিপন্ন অবস্থা। শেখ রাসেল ও অন্যান্য পার্কের পাশাপাশি বেহাল দশা বঙ্গভবনের পাশের শহীদ মতিউর পার্কের। গাড়ি এখানে স্ট্যান্ডে থাকে, মানে এই পার্কের এই কোনায় দিয়ে রাখা হয়। এই জায়গা তো 200-300 টাকা করে নিয়ে গাড়ি পার্কিং দেয়। মানুষ বিনোদনের জন্য মানে পার্কে আসবে। এখানে যদি লেচুর ব্যবসা হয়, আমের ব্যবসা হয়, আর গাড়ি এরকম পার্কে রাখে, এটা তো কোনো মানসিকতা না। মালিকে জানে, দৈনিক না মাসিক ভাড়া এটা মালিক জানে। এখন অনেক ভালো, কিন্তু এই বাসগুলো আবার ইদানিং দেখতেছি এই বাসগুলোতে আপনার পরিবেশটাকে নষ্ট করে ফেলছে। এখন ব্যবসার জন্য হেরা এদের ব্যবসা দেখবে, পাবলিকের চিন্তা তার কেউ করে না। এখন পার্কে যে অনেক চুরি হয় বা কেউ ভিড় হলে মাসে পকেট টাকা পয়সা হারাই জায়গা। পার্কে মানুষ আসে সাধারণত একটু সুন্দর পরিবেশে একটু চলাফেরা করার জন্য, কিন্তু এরকম পরিবেশ থাকলে তো অবশ্যই এটা খারাপ। এলাকাবাসীর অভিযোগের তীর স্থানীয় প্রশাসনের দিকে। এই বিষয়ে আপনি মেয়র সাহেবের সাথে কথা বলতে পারেন। এই বিষয়ে আমার সাথে কথা বলে কোনো লাভ নেই, কারণ আমার এখানে এত ক্ষমতা নাই যে আপনারা যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। যদি কোথাও কোনো অবজেকশন থাকে, সেই অবজেকশনগুলো ডাইরেক্ট সরাসরি মেয়র সাহেবকে দিন, মেয়র সাহেব এটা হ্যান্ডেলিং করবে। কোনো কার্যকর নজরদারি না দেখা গেলেও দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। অনেকগুলা ক্ষেত্রে হয়তো অনেকে ইজারাদার যেভাবে কমিটমেন্ট করে বা যে শর্তগুলো আমরা দিয়ে থাকি প্রতিপালন করে না, তখন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে সবসময় সোচ্চার এবং ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। মতিউরের বিষয়ে আমি বলতে পারি যে এই বিষয়গুলো আমাদের নজরে এসেছে। এটিকে ব্যবস্থাপনার স্বার্থেই কিন্তু আমরা সেটা ইজারা দিয়ে থাকি। কেউ যদি সেটি সঠিকভাবে প্রতিপালন না করে, তাহলে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, নগর এলাকায় হাঁটা দূরত্বের জন্য পাড়াভিত্তিক পার্ক
কমিউনিটি পর্যায়ে মহল্লাভিত্তিক পার্ক এবং বৃহৎ পরিসরে নগর পার্ক প্রয়োজন। রাজধানীর জনসংখ্যা এবং আকার আয়তন বিবেচনায় মূল নগর এলাকায় হাঁটা দূরত্বে ৩০০ পাড়াভিত্তিক পার্ক এবং ৬০টি মহল্লাভিত্তিক পার্ক প্রয়োজন। আলিমাল রোজি, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে আই স্পোর্টস। শনিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়। এই ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ এড়াতে চায় টিম টাইগার্স। প্রথম দুই ম্যাচে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ৩ বিভাগেই আশানুরূপ পারফর্ম করতে পারেনি বাংলাদেশ। আর বারবার টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা ভোগাচ্ছে বাংলাদেশ দলকে। এই ম্যাচের আগেও কোনো অনুশীলন করেনি ক্রিকেটাররা। এদিকে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথম টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এই প্রথম সিরিজ জিতেছে স্বাগতিকরা। টি-20 র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে ৯ম স্থানে আর যুক্তরাষ্ট্রের অবস্থান ১৯তম। প্রথম দুই ম্যাচ হেরে যুক্তরাষ্ট্রের কাছে টি-20 সিরিজ খোয়ানোয় বড়সড় ধাক্কা খেয়েছে বাংলাদেশের ক্রিকেট। ভক্তদের পাশাপাশি খোদ ক্রিকেটাররাই এমন ব্যর্থতায় হতাশ ও বিস্মিত। এই পরাজয়কে দলের সামগ্রিক ব্যর্থতা হিসেবে দেখছেন সাবেক অধিনায়ক ও দলের নিউক্লিয়াস সাকিব আল হাসান। হিউস্টনে গ্র্যান্ড প্রেরি ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচ শেষে মিডিয়ার মুখোমুখি হয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সিরিজ জয়ীদের প্রশংসা করে বলেন, টি-20 ফরম্যাটে ছোট দল বড় দল বলে কিছু নেই, কোনো ম্যাচই সহজ নয়। পাকিস্তান হেরেছে আয়ারল্যান্ডের কাছে। এবারের বিশ্বকাপের জন্য দলের প্রস্তুতিতে ঘাটতির কথা বলেছেন তিনি। যে কোনো ম্যাচ হারাটাই ডিসঅ্যাপয়েন্টিং। প্রথমে কেউই এক্সপেক্ট করে না যে আমরা 2টা ম্যাচ হেরে যাব। এটাকে প্রিপারেশন সিরিজ হিসাবে আমরা যদি ধরে থাকি ওয়ার্ল্ড কাপে, তাহলে আমাদের এখানে ব্যাটিং বোলিংয়ের আরও অনেক বেশি সেশন হওয়ার দরকার ছিল। আমার ধারণা আমরা একদিন আমাদের প্রপার নেট সেশন হয়েছে, তাও হয়তো ব্যাটসম্যানরা মানে পুরোপুরি যতটুকু ব্যাটিং করা দরকার ছিল সেটা করতে পারেনি। ব্যাটসম্যানরা ব্যাটিং করলো না। আবার এটাও বলতে পারেন যে যেহেতু আমরা এটা প্রিপারেশন সিরিজ হিসাবে নিয়েছিলাম, কেন আমরা এই ফ্যাসিলিটিসগুলো নিতে পারলাম, দুই দিকেরই ব্যর্থতা। আইসিসি টি-20 বিশ্বকাপ ক্রিকেটের তারকা খচিত টুর্নামেন্ট অ্যাম্বাসেডর তালিকায় যোগ হলো আরও এক ক্রীড়া নক্ষত্রের নাম। ভারতের যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের ইউনিভার্সাল বস ক্রিস গেইল এবং জামাইকান স্প্রিন্ট উইজার্ড উসাইন বোল্টের পর এবার অ্যাম্বাসেডর হিসেবে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির নাম ঘোষণা করেছে আইসিসি। সাদা বলের ক্রিকেটে ব্যাটিং, বোলিংয়ে দুর্দান্ত সফল পারফর্মার শহীদ আফ্রিদি খেলেছেন টি-20 বিশ্বকাপের প্রথম 6টি আসরে। এর মধ্যে 2 আসরে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। 2009-এর দ্বিতীয় আসরে বুম বুম আফ্রিদির ম্যাচ জেতানো পারফরমেন্সে পাকিস্তান একমাত্র টি-20 বিশ্বকাপ জেতে। সেইবার লর্ডসে ম্যান অফ দ্য ফাইনালের পুরস্কার জেতেন আফ্রিদি। তুমুল আগ্রাসনের একের পর এক ছক্কা হাঁকানো লেগ স্পিন ঘূর্ণিতে প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ উইকেট শিকার, দুরন্ত ফিল্ডিং সবকিছু মিলিয়ে টি-20-র এক পরিপূর্ণ প্যাকেজের নাম শহীদ আফ্রিদি। তাকে টুর্নামেন্টে অ্যাম্বাসেডর করার কারণ জানিয়ে আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ও ক্রিকেট জনপ্রিয় করার ক্ষেত্রে আফ্রিদি রাখবেন মূল্যবান অবদান। সপ্তাহখানেক পরে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। বিশ্ব ক্রিকেটের জমজমাট এই আসরের জন্য কমেন্ট্রি প্যানেল ঘোষণা করেছে আইসিসি। লিডিং কমেন্ট্রি প্যানেলে আছেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী, ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার নাসির হোসেন এবং ভারতের আরেক জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে। এছাড়াও কমেন্ট্রি প্যানেলে আছেন দীনেশ কার্তিক, স্টিভ স্মিথ, অ্যারন ফিঞ্চ, যারা নিজ দেশের হয়ে টি-20 বিশ্বকাপ জিতেছেন। রিকি পন্টিং, সুনীল গাভাস্কর, রমিজ রাজা, ইয়ান মর্গান, ওয়াসিম আকরামের মতো ওয়ানডে বিশ্বকাপ জেতা সাবেক তারকাদের কণ্ঠ শোনা যাবে এবারের টি-20 বিশ্বকাপে। নানা নাটকের পর শেষ পর্যন্ত কোচ ইয়াভি হার্নান্দেজকে বরখাস্ত করেছে বার্সেলোনা তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান। ব্যর্থতার দায় নিয়ে জানুয়ারিতে বার্সার দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ইয়াভি। পরে ক্লাব সভাপতির প্রচেষ্টায় সিদ্ধান্ত পরিবর্তন করেন বার্সা বস। কিন্তু এবার বার্সার বোর্ডে ক্লাবের আর্থিক সংকট নিয়ে কথা বলে বরখাস্ত হলেন জাভির পরিবর্তে জার্মান কোচ হান্সি ফ্লিককে দায়িত্ব দেওয়ার গুঞ্জন চলছে। তবে ক্লাবটি জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করবে তারা। বার্সেলোনার হয়ে কোচ হিসেবে একটি লা লিগা এবং একটি সুপার কাপের শিরোপা জিতেছেন ইয়াভি। রোববার সেভিয়ার বিপক্ষে শেষ লিগ ম্যাচে শেষবারের মতো বার্সার ডাগআউটে দাঁড়াবেন ইয়াভি।
এই ছিল আজকের আইও স্পোর্টসে। চলে যাচ্ছি সংবাদের পরবর্তী অংশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যোগাযোগ উৎসব পরিণত হয়েছিল মিলন মেলায়। আয়োজকরা বলেন, বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক দৃঢ় করতে কাজ করবে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী বান্ধব নানা উদ্যোগের কথাও জানান তারা। লুৎফুর রহমান সোহাগ জানাচ্ছেন। দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহপাঠী অগ্রজ ও অনুজদের সাথে দেখা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তন মুখর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে। বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যোগাযোগ উৎসবের শুরুতে সংগঠনের নানা লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কথা বলেন আয়োজকরা। আমরা বিভাগের সঙ্গে এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যাসোসিয়েশনের সম্পর্কটিকে নিবিড়, কার্যকর এবং ফলপ্রসূ করতে চাই এবং সেজন্য আমরা যে কর্মকাণ্ডগুলো নিয়েছি তার মধ্যে অ্যালামনাইয়ের নিজস্ব আয়োজন, নিজস্ব পুনর্মিলনী, নিজস্ব পারিবারিক আয়োজন, সাংস্কৃতিক আয়োজন, সাহিত্য আয়োজন, ক্রীড়া আয়োজন, মেডিকেল ক্যাম্প সহ কল্যাণ আয়োজনের পাশাপাশি আমরা বিভাগের জন্য শিক্ষাবৃত্তি চালু করতে চাই। স্মৃতিচারণ করেন সাবেক শিক্ষার্থী ও শিক্ষকরা। শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষায় উদ্বুদ্ধ করতে সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। আমাদের বর্তমান শিক্ষার্থী যারা আছে তাদেরকে আমরা যাতে করে কিভাবে কর্মজীবনে সফলতা পাওয়া যায়, কিভাবে তারা তাদের নিজেদের ভবিষ্যৎ করবে, কিভাবে তারা অভিজ্ঞতা সঞ্চয় করবে, এই বিষয়ে আমাদের একটা গুরু দায়িত্ব রয়ে গিয়েছে। কারণ সংখ্যা আমাদের অনেক বৃদ্ধি পেয়েছে শিক্ষার্থীর, সেই অনুযায়ী কাজের জন্য উপযোগী করে তোলা আমাদের সন্তানদের, সেই দায়িত্বটা নিতে হবে প্রাক্তনীদের। উৎসবে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি এবং বিরতির পর আরো যা থাকছে। বিরতির পর আমন্ত্রণ আরো একবার। চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে। বিমান বাহিনীর ভৌত ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সৌন্দর্য বর্ধনের জন্য রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের পাশের রানওয়ে লেক সংস্কার করা হয়েছে। নাম দেওয়া হয়েছে গার্ডেন বাই দ্য রানওয়ে। উদ্বোধন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান বলেন, দেশের পর্যটন শিল্পে এই লেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই সময় তিনি দেশের জন্য আত্মত্যাগকারী বিমান বাহিনীর সাবেক প্রধান প্রয়াত এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তম সহ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। আরও ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বাফুয়া কেন্দ্রীয় পরিষদের সভা নেত্রী ও বিএএফ লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক তাহমিনা হান্নান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিমান বাহিনীর একটা স্থাপনা শুধু নয়, আমি মনে করি বাংলাদেশের পর্যটন শিল্পেও এটা একটা বড় অবদান রাখবে। বিশেষ করে বিদেশ থেকে যখন বিভিন্ন টিম আসে তাদেরকে এখানে এনে দেখানো যাবে যে এই ধরনের সুন্দর জায়গা আমাদের দেশে আছে। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বিমান বাহিনীর সকল সেই বীর মুক্তিযোদ্ধাদের যারা শাহাদাত প্রাপ্ত হয়েছেন বা পরবর্তীতে ইন্তেকাল করেছেন। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বিমান বাহিনীর সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রভাষক থেকে পরবর্তী পদোন্নতির জন্য প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। প্রশিক্ষণে 70% নম্বর না পেলে পদোন্নতি দেয়া হবে না। বছরে 2 বার এই প্রশিক্ষণ হবে বলে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে। প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের 14 দিন ব্যাপী ফাউন্ডেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ডক্টর ASM মাকসুদ কামাল এইসব কথা বলেন। সকালে কুমিল্লায় বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর ASM মাকসুদ কামাল। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সামাদ, উপাচার্য প্রফেসর ডক্টর শীতেশ চন্দ্র বাসার, কোষাধ্যক্ষ প্রফেসর মমতাজউদ্দিন আহমেদ এবং বার্ডের মহাপরিচালক সাইফুদ্দিন আহমেদ। শুভেচ্ছা বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের IQAC পরিচালক প্রফেসর ডক্টর সবিতা রেজওয়ান রহমান।
মুখ্য বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর হাসিনা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর AK আজাদ চৌধুরী। 14 দিনের প্রশিক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 48টি ডিপার্টমেন্ট থেকে 58 জন শিক্ষক অংশ নিচ্ছেন। শিক্ষকতায় পেশায় যুক্ত হবেন, তারা এখন থেকে এই প্রশিক্ষণ নিতে হবে এবং এই প্রশিক্ষণের উপর নির্ভর করবে পরবর্তী ধাপে প্রমোশন পাবে কি পাবে না। এবং প্রশিক্ষণে অংশগ্রহণ করার পরে পরীক্ষা হবে, সেই পরীক্ষায় পাশ করার জন্য সর্বনিম্ন নাম্বার হলো 70 নাম্বার পেতে হবে। নিটুল টাটা, আন্তর্জাতিক সংবাদ। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ তাঁর সফর সঙ্গীদের বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কারণের প্রথম প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সশস্ত্র বাহিনী। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের অবশিষ্ট অংশে কোনো গুলির চিহ্ন বা গর্ত পাওয়া যায়নি। হেলিকপ্টারটি পাহাড়ে বিধ্বস্ত হওয়ার পর আগুন লেগে যায়। এ বিষয়ে একজন বেসামরিক বিমান পরিবহন বিশেষজ্ঞ বলেন, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বেশ পুরনো, তাই যান্ত্রিক ত্রুটি আর বৈরী আবহাওয়ার কারণে বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা বেশি। দুর্ঘটনার কারণ তদন্তে ইরান সরকারও কমিটি গঠন করেছে। স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। শিল্পকলা একাডেমি সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে মৌলিক গানের সঙ্গীত সন্ধ্যা সুরে সুরে মন পবন করেছে সঙ্গীত বিষয়ক পত্রিকা মাসিক সরগম। প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় 1 আসনের সংসদ সদস্য নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা। বিশেষ অতিথি ছিলেন সুরকার, সঙ্গীত পরিচালক শেখ সাদি খান, শিল্পী মাহমুদ সেলিম, শিল্পী তিমির নন্দী, নজরুল সঙ্গীত শিল্পী সুজিত মোস্তফা ও ফেরদৌস আরা। সভাপতিত্ব করেন সরগম সম্পাদক কাজী রওনাক হোসেন। অনুষ্ঠানে নবীন প্রবীণ শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। সঙ্গীত সন্ধ্যার গীতিকার ছিলেন অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার এবং সুরকার মোহাম্মদ তাজিরুল ইসলাম। পূবালী ব্যাংক কৃষি সংবাদ। সুনামগঞ্জে সরকার নির্ধারিত দামে ধান বিক্রি করতে পারছেন না কৃষক। হাওড়া অঞ্চলের সব কৃষক খাদ্য নিয়ন্ত্রণ অফিসে যেতে না পারায় মধ্যস্বত্বভোগীদের কাছে ধান বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছে জেলা প্রশাসন। সুনামগঞ্জ থেকে AKM মহিমের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। আবহাওয়া অনুকূলে থাকায় সুনামগঞ্জে হাওড়াঞ্চলে শতভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে। এবছর বোরোর ভালো ফলন পেয়েছেন কৃষক। সরকার দেশের বিভিন্ন জেলায় ধান চাল সংগ্রহ অভিযান শুরু করেছে। কৃষক পর্যায়ে ধান সংগ্রহের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে 1280 টাকা। তবে যারা সরকারি খাদ্য গুদামে যেতে পারছেন না, তারা বাধ্য হয়ে প্রতিমন ধান 800 থেকে 1000 টাকায় মধ্যস্বত্বভোগীর কাছে বিক্রি করে লোকসানের শিকার হচ্ছেন। 700টা 800 টাকা হয় প্রতি মন। তো আমরা আছি, আমরা কিছু পাঁচ মিনিট আমরা তো লাভ খুঁজতে না, সবই আমরা লুস্কান। পাইকার ধান কিন্তু আয়া 700 900 এর উপরে উঠে না, মানে সরকারি দর কত পাবলিকে তো আরিতে জানে না। মধ্যস্বত্বভোগীর দ্বারা যেন কৃষক হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রচার চালাচ্ছে জেলা প্রশাসন। আমাদের এই বছর ধানের দাম 32 টাকা পার কেজি এবং সিদ্ধ চাল এবং আতপ চালের দাম যথাক্রমে 45 টাকা এবং 44 টাকা নির্ধারণ করা হয়েছে। এবছর ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করা হবে বলে জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। গতবারের চেয়ে এবার অনেক বরাদ্দ আমরা পেয়েছি। গতবার 17,483 মেট্রিক টন, এবার 29,811 মেট্রিক টন আমরা ধান পেয়েছি। আমি আশা করি সুনামগঞ্জ জেলার প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ের কৃষকরে আমরা এই বরাদ্দের মাধ্যমে উপকৃত করতে পারব। সুনামগঞ্জে চলতি মৌসুমে 2,23,407 হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। উৎপাদন হয়েছে 13,70,202 মেট্রিক টন ধান। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ।
সৌন্দর্য ও সৌরভ ছড়াচ্ছে দুর্লভ প্রজাতির বন আশ্রয়ের ফুল। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফোটা বন আশ্রয়ের ফুল প্রকৃতি ও পরিবেশকে করে তুলেছে প্রাণবন্ত। ফুল দেখতে প্রতি রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুটে যাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। বন আশ্রয়ের গাছ সংরক্ষণ ও এর বংশ বিস্তারের দাবি জানিয়েছেন দর্শনার্থী সহ পরিবেশবাদীরা। এহসানুল হক সুমনের ভিডিওচিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। 5 পাপড়ির সাদা ফুলে অসাধারণ রূপ ধারণ করেছে দুর্লভ বন আশ্রা। মাঝারি আকারের গাছ জুড়ে শতাধিক ফোটা ফুলের সুগন্ধে মাতোয়ারা আশপাশ। বন আশ্রা ফুলের সৌন্দর্য উপভোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুটে আসছেন শিক্ষার্থী সহ বৃক্ষপ্রেমীরা। স্মৃতি সংরক্ষণে অনেকেই মোবাইল কিংবা ক্যামেরায় ধারণ করছেন দুর্লভ বন আশ্রা ফুলের ছবি। ফুলের সৌন্দর্যে বিমোহিত বৃক্ষপ্রেমীরা। এখন দিনে ফুল ফুটছে, রাতে ফুল ফুটছে, শুধু ফুল না, নানান রকম বৃক্ষ এখানে আছে। ফলে এটা আমাদের কাছে আস্তে আস্তে বৃক্ষের জাদুঘর হয়ে উঠছে। গাছ সম্পর্কে জানাতে হলে আমাদের এই যে দুর্লভ গাছগুলো এগুলো সংরক্ষণ করতে হবে। যেমন আমরা এখানে একটি মাত্র বনাশ্রা পাচ্ছি, এখন এই একটি বনাশ্রা থেকে আমাদের আরও চেষ্টা করতে হবে যাতে আমরা গাছগুলো আরও কিভাবে বংশবৃদ্ধি করে, কিভাবে সংরক্ষণ করে অন্যত্র স্থাপন করতে পারি বা রোপণ করতে পারি, পাঠাতে পারি, এভাবে সংরক্ষণ করা উচিত। রাতে বনাশ্রা ফুল দেখা গেলেও দুপুরের আগেই চুপসে যায়, এরপর ঝরে পড়ে। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যারা আছে এরা আসলে এটিকে একটা বৃক্ষের জাদুঘরে পরিণত করেছে এবং আমরা মনে করি গাছের প্রতি অপরিসীম ভালোবাসা দিতে হবে। শুধু কাঠবৃক্ষ লাগালেই হবে না, গাছের যে কত বিচিত্র ব্যাপার আছে, এই একটা ফুলের গন্ধ, সৌন্দর্য, এটা তো একটা মনে একটা অন্য শান্তি দেয়, এটা আপনাকে টাকা দিয়ে মূল্য যাবে না। সারা দেশে বনাশ্রা গাছের সংখ্যা খুবই কম। 75 একরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 4 শতাধিক প্রজাতির গাছের মধ্যে বন আশ্রা রয়েছে মাত্র একটি। অনেক দুর্লভ গাছ আছে, কিন্তু বন আশ্রার একটা বিশেষত্ব আছে, সেটা হলো যে এর যে ফুল দারুণ সুগন্ধি ছড়ায়। এটা ফোটে রাতের বেলা এবং ভোরবেলা পর্যন্ত এটা খুব ভালো থাকে। দিন হতে হতে এগুলো একটু মলিন হয়ে যায়। পূর্ব ভারত ও মিয়ানমারে দেখা মিলে বন আশ্রার। রোমশ হয় বন আশ্রার পাতা অনেকটাই খসখসে। বীজ কিংবা কলম করে চারা তৈরির মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে মোহনীয় সৌন্দর্যের অধিকারী বন আশ্রার। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। সংবাদের সময় হলো আবারও বিরতির, এবং বিরতির পর যা থাকছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। যাচ্ছি পরের সংবাদগুলোতে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে 3 দিনের নজরুল উৎসব করছে ছায়ানট। শুক্রবার সন্ধ্যায় উদ্বোধনীতে বিশেষ বক্তা ছিলেন অধ্যাপক বেগম আক্তার কামাল। শুভেচ্ছা বক্তৃতা করেন ছায়ানটের সাধারণ সম্পাদক লায়সা আহমেদ লিসা এবং সহসভাপতি খায়রুল আনাম শাকিল। 3 দিনের আয়োজনে থাকছে কথা, সঙ্গীত, পাঠ, আবৃত্তি ও নৃত্য। উৎসবে ছায়ানটের শিল্পী ছাড়াও সারা দেশের 160 জন শিল্পী অংশ নিচ্ছেন। কবি আসাদ চৌধুরী স্মারক গ্রন্থ প্রকাশনা উৎসবে বক্তারা বললেন, জীবদ্দশায় তাঁকে মূল্যায়ন করা হয়নি। আসাদ চৌধুরীর মতো একজন কবি স্বাধীনতা পুরস্কারে ভূষিত না হওয়া দুঃখজনক বলে মন্তব্য করেন বক্তারা। নাজিব বেগ জানাচ্ছেন। বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি আসাদ চৌধুরী গেল বছরের 5 অক্টোবর কানাডায় মারা যান বরেণ্য এই কবি। বিশ্ব সাহিত্য কেন্দ্রে আসাদ চৌধুরীর স্মারক গ্রন্থ প্রকাশনা উৎসবে ছিলেন তার সহধর্মিণীও। আসাদ চৌধুরীর বিভিন্ন কবিতার অংশবিশেষ আবৃত্তি করা হয় আয়োজনে। চশমা মুছে বলেছিলেন নায়েব আলী মুখতার, কোথায় যেন ফেলে এলাম আস্ত শিশি দোক্তার। ব্যক্তি আসাদ চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করেন তার শুভানুধ্যায়ীরা। আমাদেরকে মঞ্চে দাঁড়িয়ে বাইকে শ্রোতাদের উদ্দেশ্যে বেশ কিছু প্রশংসামূলক কথা বলে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন। আহমদ সাফা তখন নিচের থেকে উঠে লাফ দিয়ে মঞ্চে গিয়ে মাইক ধরল, বললেন যে আসাদ চৌধুরী অনেক কথা বলছেন ওদের সম্পর্কে, কিন্তু আসল কথাটা বলেননি। আসাদ চৌধুরী আমার বাবা, আমাকে থাকতে দেন, আমাকে খেতে দেন। কবি হিসেবে আসাদ চৌধুরী যথাযথ মর্যাদা পাননি বলে আক্ষেপ করেন বক্তারা। আসাদ চৌধুরীকে অনেক তরুণ কবি বলছেন যথাযথ মূল্যায়ন করা হয়নি, আমি তাদের সাথে একমত। এখন এই যে মূল্যায়ন করবে, সেই যে স্বাধীনতা পুরস্কার যে নির্বাচনী কমিটি, সেই কমিটিতে কোনো কবি সাহিত্যিক তো নেই। যারা মেধা মননের অধিকারী, যারা জ্ঞানী পণ্ডিত বরেণ্যরা, তারা কখনো কিন্তু
বাকি মানুষের কাছে খণ্ডিত হতে পারে না, তারা সর্বজনীন হয়ে থাকে। আগামী প্রজন্মের মাঝে আসাদ চৌধুরীর চিন্তাভাবনার কখনোই মৃত্যু হবে না বলে মন্তব্য করেন তারা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নীতিমালা ও উন্নয়ন পরিকল্পনায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তির বিষয়ে পরিবর্তনের ক্ষমতায়ন, স্মার্ট বাংলাদেশে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তির জন্য ককাসের ভূমিকা শীর্ষক নীতি নির্ধারণী সভা হয়েছে। সভায় 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ এজেন্ডায় প্রতিবন্ধিতা যুক্ত করতে স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক, সাইট সেভার্স, A2I, আইডিয়া ফেডারেশন সহ বিভিন্ন অংশীদার আলোচনা করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি, এবং বিরতির পর্যায়ে থাকছে এফএ কাপের ফাইনালে 2 নগর প্রতিদ্বন্দ্বী। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। যাচ্ছি পরের সংবাদে। গ্লোবাল ট্রেলস ট্যুরিজম এবং থাইল্যান্ডের থাই মেডিক্সের যৌথ আয়োজনে রাজধানীর একটি 5 তারকা হোটেলে শুরু হয়েছে ব্যাংকক হসপিটাল হেলথ উইক। 3 দিনের এই ক্যাম্পে থাইল্যান্ডের ব্যাংকক হসপিটালের কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসার সেবা দেন। এছাড়াও হার্ট ভালো রাখার উপায় এবং চিকিৎসা সম্পর্কে আলোচনা করেন। ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটাল এবং সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সহযোগিতায় জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে কিডনি ও চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী দিনব্যাপী এই ক্যাম্পের উদ্বোধন করেন। ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডাক্তার মনিলাল আইচ, ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটালের জেনারেল ম্যানেজার মোহাম্মদ হাফিজুর রহমান এবং ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন এবং কল্যাণ সাহা বক্তব্য রাখেন। নিউ ইয়র্ক আন্তর্জাতিক বইমেলা সামনে রেখে লেখক, প্রকাশক এবং আয়োজকদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা হয়েছে। নিউ ইয়র্কের সাপ্তাহিক ট্যাবলয়েড পত্রিকা ঠিকানার এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন মুক্তধারা ফাউন্ডেশন নিউ ইয়র্কের চেয়ারম্যান ডক্টর নুরান নবী, মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহা, নিউ ইয়র্ক আন্তর্জাতিক বইমেলার আহ্বায়ক হাসান ফেরদৌস এবং বাংলাদেশ ও ভারত সহ বিভিন্ন দেশের প্রকাশনা সংস্থার কর্ণধার ও লেখকরা। লেখক, পাঠক, প্রকাশকরা আশা করছেন নিউ ইয়র্ক বইমেলা এবার ভালোভাবে জমে উঠবে। এবার রয়েছে খেলার খবর।